নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আজকের আলোচনা শুরু করছি একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হলো, আমি কার এজেন্ট? আমি মনোজ দাস, ক্যালকাটা ডায়ালগস, এটা কার এজেন্ট? কার? আওয়ামী লীগের, নাকি ভারত সরকারের, নাকি আওয়ামী লীগ এবং ভারত সরকার এদের দুজনেরই? এখানে আমি প্রশ্নটা তুললাম বটে, তবে এটি আসলে উঠেছে বাংলাদেশে। ঢাকা থেকে এক দর্শক বন্ধু একটি বার্তার ছবি পাঠিয়েছেন আমাকে, এবং সেই বার্তাটি হোয়াটসঅ্যাপে বিস্তারিতভাবে চলছে। হোয়াটসঅ্যাপ ছাড়াও অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম ইত্যাদি বিভিন্ন জায়গাতে এটা চলছে। এটা আমার ওই দর্শক বন্ধুটি সেই বার্তার একটি ছবি পাঠিয়েছেন আমাকে, খুব বেশি দিন আগে নয়, এই নভেম্বরের মাঝামাঝি তিনি পাঠিয়েছেন। এটা নাকি তার কথায় তিনি জানিয়েছেন এটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে খুব জোরে সোরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে আমার এবং আমার সঙ্গে কলকাতার এক সতীর্থ ইউটিউবারকে দাগিয়ে দেয়া হয়েছে এক নতুন বিশেষণটি কি সেটা একবার সচক্ষে দেখে নিন, তারপর সে বিষয়ে দু চার কথা বলবো। দেখে নিন ঢাকা থেকে পাওয়া সেই বার্তাটি। দেখছেন? হ্যাঁ, এখানে যেটা লেখা আছে সেটা পড়ে দিচ্ছি। লেখা আছে, জনসমর্থন নেই জেনেই ভারতীয় গণমাধ্যম ও কথিত ইউটিউবারদের ব্যবহার করছে আওয়ামী লীগ। ভারতও, তার নিচে আবার লেখা, ভারতও নিজেদের স্বার্থের জন্য বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। নিচের দিকে দুটো ছবি দুটো হচ্ছে একটি সতীর্থ ইউটিউবার তরুণ ঘোষ তার, এবং অপরটি আমার, ক্যালকাটা ডায়ালগস। এখানেই শেষ নয়, একদম নিচে আবার লেখা রয়েছে বিস্তারিত কমেন্টে আছে কিভাবে আমরা, বিশেষ করে আমরা এই দুইজন কলকাতার ইউটিউবার বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন ও সেই আন্দোলনের ফলে ক্ষমতায় আসা ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা কিভাবে উঠে পড়ে লেগেছি এবং ইউনূস সরকারকে কালিমালিপ্ত করছি, এই নিয়ে লেখা নিচে কমেন্টে। এবং সেই সঙ্গে কমেন্টে আহ্বান করা হয়েছে আমাদের এই দুইজনের বিরুদ্ধে সমস্ত রকমের প্রচার চালিয়ে যেতে, যাতে বাংলাদেশের মানুষ আমাদের ভিডিও না দেখেন। বর্তমানে ভারতের, বিশেষ করে কলকাতার মেন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, এই দুই জায়গাতেই বাংলাদেশের খবর খুব বড় একটা জায়গা নিয়ে আছে। আর সে নেওয়াটা খুবই স্বাভাবিক, কারণ বাংলাদেশে যেভাবে অস্বাভাবিক কাজকর্ম চলছে এটা তো কোনো সভ্য সরকারের কাছ থেকে আশা করা যায় না। সুতরাং এটা চলবে এবং এখানকার বিভিন্ন মিডিয়াতেও সেটাগুলো হেডলাইন পাবে, এটা স্বাভাবিক। কিন্তু আজ থেকে প্রায় 3 মাস আগে এমনটা কিন্তু ছিল না। সেই সময় আমার ক্যালকাটা ডায়ালগস যেভাবে বাংলাদেশের এই জুলাই ষড়যন্ত্র নিয়ে মুখর হয়েছিল, তাতে সেদেশের মানুষ সরকারি প্রচারণার বাইরে বাস্তবে কি ঘটছে না ঘটছে, বাস্তবের সেই খবর পেত, সেটা হচ্ছে ক্যালকাটা ডায়ালগস তাদেরকে অনেকটাই সেই খবর দিত। এবং মনে রাখবেন, এই যে জুলাই ষড়যন্ত্র যেটাকে আমরা বলেছি, ওরা বলেন আর কি, বাংলাদেশের যারা এই ষড়যন্ত্র করেছেন, ওখানকার সরকারে যারা আছেন তারা বলেন এটা হচ্ছে জুলাই বিপ্লব, কেউ আবার বলেন জুলাই গণ অভ্যুত্থান। আর আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি, এটা বিপ্লবও নয়, গণ অভ্যুত্থানও নয়, এটা হচ্ছে
একটা নিখাদ ষড়যন্ত্র, মেটিকুলাসলি ডিজাইনড একটা কনস্পিরেসি। স্বভাবতই আমার কাছ থেকে এই খবর পাওয়ার ফলে মানুষ বাংলাদেশের আপন করে নিয়েছিলেন ক্যালকাটা ডায়ালগসকে। আমার মাত্র 4-5 মাসের মধ্যেই আমার চ্যানেল 1 লক্ষ সাবস্ক্রাইবার পেরিয়ে গিয়েছে। আমি এই সবে জুনের অ্যাকাউন্ট খুলেছি এবং শুরু করেছি জুলাইয়ের শেষ দিক থেকে আমি শুরু করেছি এবং নভেম্বরের শেষের মধ্যে, জুলাইয়ের থেকে আমি শুরু করেছি, আর নভেম্বরের শেষ হওয়ার মুখেই আমার 1 লক্ষ আমার সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের এই ভালোবাসার ফলেই সম্ভব হয়েছে। বাংলাদেশের ক্ষমতায় যারা বসে আছে এখন, তারা স্বভাবতই আমার চ্যানেলের চরিত্র হননে অতএব নেমে পড়েছেন বিপুল বিক্রমে। সেই চরিত্র হনন প্রক্রিয়া যে কি নিম্ন স্তরের, সেটা ভাবলে লজ্জা বোধ হয়। আমার পড়তে লজ্জা হয়, আর যারা লিখছেন তাদের যে লজ্জা হয় না, সে তো বোঝাই যাচ্ছে। লিখেই তো তারা জানাচ্ছেন আমার কমেন্ট সেকশানে, বিভিন্ন এপিসোডে। সম্ভবত একটি বিশেষ দল তৈরি হয়ে গিয়েছিল আমার বিরুদ্ধে প্রচার চালাবার জন্যে। নারী পুরুষ মিলে দল, তাদের ওপর দায়িত্ব ছিল কিচ্ছু শুনবার দরকার নেই, কি বলা হচ্ছে, শুধু কমেন্ট সেকশানে যাবে এবং অকথ্য, সেগুলো উচ্চারণের অযোগ্য সমস্ত খিস্তি খেউড় করে দেবে আমার নামে, আমার চ্যানেলের নামে, এবং এমনকি ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে একটা সময় ছিল, রাজনীতি পশ্চিমবঙ্গের এখনও আছে, তো রাজনীতিটা এমন ছিল যে ভোটের আগে বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হতো ওই থান কাপড় পাঠিয়ে দেওয়া হতো। কেন? কারণ সেই বাড়ির যে মালিক, অর্থাৎ তার বউটির স্বামী, যিনি স্ত্রী, বাড়ির যিনি বধূ, তার স্বামী বাঁচবে না সে যে দল করছে, সুতরাং আগে থেকেই তার সুবিধার জন্য থান কাপড় পাঠিয়ে দেওয়া হতো, মানে বিধবা করে দেওয়া হবে। এখানেও সেই ভাষাও ব্যবহার করা হয়েছে আমার বিরুদ্ধে। সেসব সে যে কি বিচ্ছিরি ভাষার গালাগাল, উচ্চারণের অযোগ্য, আগেই বলেছি। আমার মনে হয় গালাগালের জন্য বাংলাদেশের যারা এইসবগুলো দেন, তারা বোধহয় একটা কি বলবো, তারা সেই কুখ্যাতির যে চূড়ান্ত হওয়া, সেইখানটায় পৌঁছবার যোগ্যতা আছে তাদের। সেসব খিস্তির ভাষা পড়ে 2-1বার চ্যানেল বন্ধ করার ইচ্ছেও যে হয়নি, বা এখনো হয় না তাও নয়, তবে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মানে হয় না, তাই বন্ধ করে নিই। শিকড়ের টান সবচেয়ে বড় টান। গাছ যতই বড় হোক, যতই তার ডালপালা ছড়িয়ে যাক চারপাশে, সে কিন্তু বেঁচে থাকে মূলত তার শিকড়ের জোরে। আমার শিকড় বাংলাদেশের মাটিতে, তাই সেই শিকড়ের টানে বাংলাদেশ নিয়ে আমি কথা বলবো। যতদিন হারমাদ মুক্ত, এই অবৈধ দখলদার মুক্ত হবে না দেশ, যতদিন না সাম্প্রদায়িকতার কালো ছায়া, যেটা ভয়ঙ্করভাবে বাংলাদেশেরকে এখন ঘিরে ফেলেছে, সেই ছায়া থেকে বাংলাদেশের মুক্তি না হওয়া পর্যন্ত আমি কিন্তু আওয়াজ তুলে যাব, যাতে দেশের ভালো হয়, সে দেশের মানুষের ভালো হয়, কারণ ও দেশ আমারও দেশ। এইবার আমার বিরুদ্ধে ওটা অভিযোগ নিয়ে 2-4 কথা বলি। প্রথম অভিযোগ, আমি আওয়ামী লীগের হাতে ব্যবহৃত হচ্ছি। ভাগ্য ভালো, এখানে অন্তত বলা হয়নি যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে এসব করছি আমি, যদিও সেগুলো ওই ভিডিওর কমেন্টসে অনেকেই বলেছেন কত টাকা পান আওয়ামী লীগের থেকে, যে আওয়ামী লীগের হয়ে দালালি করছেন।
তবে আমার এ কথা অনেকেই বলেছেন, আমি যদিও সেসব কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি, প্রয়োজন আজও বোধ করি না এবং করবও না। কারণ আমি জানি আমি কেন করছি। আমি আওয়ামী লীগের সদস্য নই, ছিলাম না কোনো দিন, থাকার সুযোগ ছিল না এবং হওয়ারও সুযোগ নেই। বাংলাদেশের খুলনা থেকে বাপ ঠাকুরদারা যখন চলে আসেন এদেশে ভারতে, তখন 4-5 বছর বয়স আমার। আর বাংলাদেশের সঙ্গে আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই যে সেখানে রাজনৈতিক দলকে কাউকে খুশি করে আমার চলতে হয়। দেশটার প্রতি আমার ভালোবাসার টান ওই শেকড়ের জন্য। সেই টান ডালপালা মেলেছিল 71-এর স্বাধীনতা সংগ্রামের সময়। আগেও 2-1 পর্বে এর উল্লেখ আমি করেছি। শেখ মুজিবের ম্যাজিক এই যুগের ছেলে ছোকরা, বিশেষ করে ওই পাকিস্তানি মতাদর্শের ঔরসে যাদের জন্ম, তারা বুঝবে না। কিন্তু আমি জানি, আমি সেটা এই জন্যই জানি যে সেসব আমি দেখেছি, আমি বুঝেছি। তাই আমার সমর্থন আওয়ামী লীগের পক্ষে, শেখ মুজিবরের মতাদর্শের পক্ষে, শেখ মুজিবরের পক্ষে, জয় বাংলার পক্ষে। দ্বিতীয় কথা, আমি ভারতের বা ভারতের সরকারের দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা, ভারত তার স্বার্থের জন্য আমাকে ব্যবহার করছে কিনা, এই প্রশ্নের উত্তরে একটা কথাই বলবো, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ভারতীয়র মধ্যে যদি ভোট নেওয়া হয় আজ, তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের সবচেয়ে প্রিয়, এই প্রশ্ন যদি করা হয়, জেনে রাখুন আওয়ামী লীগ ছাড়া বাকিদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। বুঝলেন কিছু? অশিক্ষিত দাঙ্গাবাজ ধর্মান্ধদের দল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভারতের সমস্ত প্রান্তে এত যে ইউটিউবার আছে, সোশ্যাল মিডিয়া আছে, খুঁজে দেখুন তো এদের মধ্যে একটাও আছে কি যে আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে ইউনূস এবং তার চ্যাংড়া উপদেষ্টাদের আর পাকিস্তানি উপদেষ্টাদের সমর্থন করে? একটাও পাবেন না। আর একটা কথা, বাংলাদেশ থেকে প্রচুর দর্শক লেখেন যে দাদা, বাংলাদেশের মিডিয়াতে আমরা সত্যি খবর দেখতে পাই না, তাই অপেক্ষা থাকি আপনাদের চ্যানেল দেখার জন্য। কারণ বাংলাদেশের মিডিয়া এখন সরকার নিয়ন্ত্রিত। এক তো এই, তার উপর আরও বড় কথা, এই দুঃসময়ে মানুষকে আশার কথা শুনিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে বেঁচে থাকার লড়াইতে তাদেরকে উদ্বুদ্ধ করে ইউনূসের অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সেই প্রচেষ্টায় মদত দেওয়াটা আমার কর্তব্য বলে মনে করি। আর সেটা মনে রেখেই চলবো আগামীতেও। তাই যতই খিস্তি খেউল গালাগাল করুন না কেন, সবশেষে বলবো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু আগেই রওনা হয়ে গিয়েছেন ফ্রান্সের পথে। সেখানকার রাষ্ট্রপতির সঙ্গে নানান বিষয়ে কথা হবে তার মধ্যে বাংলাদেশও থাকবে অতি অবশ্যই। বাংলাদেশ থেকে পালিয়ে এসে ইউনূস আবার যাতে ফ্রান্সে এসে বসতে না পারেন, তার জন্যে প্রাথমিক কথাবার্তা বলবেন মোদি, এই নিয়ে খবর পাচ্ছি। বাংলাদেশ সমস্যা মেটাতে আন্তর্জাতিক চাপ কিভাবে আরও দেয়া যায়, সেই ব্যাপারটাও নিয়েও কথা হবে। ফ্রান্স সফর সেরে ওখান থেকে মোদি যাবেন আমেরিকা, সেখানে ট্রাম্পের সঙ্গে আলোচনা, হোয়াইট হাউসে নৈশভোজ। পুরোপুরি 100% বলে রাজনীতিতে কিছু হয় না, গ্যারান্টি দেয়া যায় না। তবু দিল্লি ও ওয়াশিংটনে জোর চর্চা, বাংলাদেশ নিয়ে পাকা সিদ্ধান্ত হয়ে যাবে এবারের বৈঠকে, এবং সেই সিদ্ধান্ত মতে ইউনূসের বিরুদ্ধে মার্চিং অর্ডার বেরিয়ে যাবে এই মাসেই। ইউনূস আউট, হাসিনা ইন। আফসোস একটাই, এসব খবর যখন দেব আমার চ্যানেলে তখন আবার ঝাঁকে ঝাঁকে খিস্তি খেউড় ধেয়ে আসবে। সে আসুক, আর তো
কদিনের জন্যে মাত্র। বাংলাদেশের ওপর থেকে সুদখোর পাকিস্তানের পাচাটা ইউনূস এবং রাজাকারের নাতিপুতিদের বিদায় হলে আমার সব দুঃখ শেষ হবে। আর আমি জানি এর জন্য আমাকে খুব লম্বা অপেক্ষা করতে হবে না। বড় জোর এই মার্চ মাসটা, হ্যাঁ, এই মার্চ মাস, আর বড় জোর 1.5 মাস, তার মধ্যেই যা হবার হবে। আর এটাও বলি, সেটা হওয়ার পর একটা চিন্তা আসবে, বাংলাদেশকে যেভাবে ধ্বংস করে গেছে ইউনূস, চলে যাচ্ছেন যেভাবে ধ্বংস করে, সেই ধ্বংসস্তূপ থেকে নতুন বাংলা গড়ে তুলবার জন্যে ভারত সরকার শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন, এবং এই আশ্বস্ত করার বার্তা এবার নরেন্দ্র মোদীকেও, এবার ডোনাল্ড ট্রাম্পকেও ওয়াশিংটনে দিয়ে আসবেন নরেন্দ্র মোদী। এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন। জয় বাংলা।